অনেক সময় আমাদের কাছে ইনফরমেশন আসে, তারা সকালে যায়, বায়োমেট্রিক্সে সই করে, কিন্তু 2 ঘন্টা থেকে বেরিয়ে চলে যায়। অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশন করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে, সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম। অনেকে ভালো কাজ করেন, তারা কিন্তু হসপিটালে সরকারিও কাজ করব, একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে। আমরা তো 8 ঘন্টা টাইম বেঁধে দিয়েছি, আপনি পরে করুন না, 8 ঘন্টার মধ্যে করবেন না, এটা হয় না। আরেকটা জিনিস আমার নজরে এসছে, নামটা বলা আমার উচিত নয় বলেই বলছি না। কোনো একটি গভর্নমেন্ট পপুলার হসপিটাল, কোনো একটি পত্রিকার একজন এডিটর ভর্তি ছিলেন, নিউজ এডিটর। তার ট্রিটমেন্ট চলছিল, যে ট্রিটমেন্ট এমনকি হেড অফ দ্য ডিপার্টমেন্ট দেখছিলেন, ডক্টর যোগীও দেখছিলেন। ভালো হয়ে গেছে, সে বাড়ি চলে গেছে, কদিন আগেকার ঘটনা। আমি দেখা করতেও গিয়েছিলাম, হঠাৎ 3 জন চলে এলেন, স্টেথোস্কোপ গলায় দিয়ে তার ঘরে ঢুকলেন, তার রিপোর্ট দেখলেন, দেখে বললেন, আরে আপনার ক্রিয়েটিনাইন সো হাই, আপনাকে তো কালকে ডায়ালিসিস করতে হবে। একেতেই যারা পেশেন্ট হয় তাদের কাছে কখনো রোগ সম্বন্ধে আলোচনা করতে নেই, তাতে তারা দুর্বল হয়ে যায়। হাসি মুখে বলতে হয় আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করছেন কেন, আমরা তো আছি, চেষ্টা করছি। তা না করে সিনিয়র ডক্টর হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো তার ক্রিয়েটিনাইন কমে গেছিল, তাকে তো বলেনি। অর্থাৎ যে কেউ একদম স্টেথোস্কোপ, শুনুন, ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং টাইমটাই আলাদা। ট্রেনিং এর জন্য যদি সিনিয়র ডাক্তাররা বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিয়ে গিয়ে তাদের দেখায় ফর প্র্যাকটিক্যাল পারপাস, ট্রেনিং পারপাস, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু একটা পেশেন্ট যখন একজন সিনিয়র ডাক্তারের হাতে ভর্তি, তখন তাকে হঠাৎ করে সবকিছু না জেনে এই যে একটা কমেন্টস করে দেওয়া এবং ফাইলে লিখে দেওয়া, ফলে যে রোগীটা ভালো হয়ে যাচ্ছিল সেই রোগীটা খারাপ হয়ে যায়। এটা তো সবাই ধাক্কাটা সামলাতে পারে না। তাই আমি এখন থেকে নারায়ণ নিগমকে বলবো, যেটা আমি আর চিফ সেক্রেটারি মিলে আমরা ডিসকাস করেছি, সিনিয়র ডাক্তারদের দায়িত্ব, যখন কেউ যাবে ট্রেনিরা তারা সাথে করে নিয়ে যাবে, বা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা যার আন্ডারে আছে। কিন্তু নিজেরা হঠাৎ করে চলে গেলাম, গিয়ে কমেন্টস করে দিয়ে অন্যরকম ট্রিটমেন্ট করে দিয়ে চলে এলাম, এটা হলে কিন্তু প্রবলেম আছে। আর আপনারা যদি আমায় বলেন কোনো রোগের ওষুধ নির্ণয় করতে, আমি পারবো না, এটা আমার কাজ নয়, আমি শিখিনি। হ্যাঁ, আমায় যদি বলেন জেনারেল মেডিসিনের ব্যাপারে, অম্বল হলে কি হয়, জ্বর হলে কি খেতে হয়, পেন কিলার কি খেতে হয়, বা লিভারের ওষুধ, ক্রিটিক্যাল নয়, এমনি জেনারেল সাধারণ, সেটা সবাই জানে, সব ছেলে মেয়েরাই জানে। একটা তো ফার্স্ট এড বক্স সবার বাড়িতেই থাকে, সেটা আলাদা। আমি এগুলো বলছি যেগুলো হচ্ছে সিরিয়াস কেস। সব কেসেই সিনিয়ররা সাথে থাকবেন, আর এইচওডি সাথে থাকবেন, সিস্টার সাথে থাকবেন। এগুলোকে কিন্তু ভালো করে নজর রাখতে হবে, কারণ বাংলার বদনাম যখন একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হয় কেন্দ্রবিন্দুতে যে একটা মেডিকেল কলেজে তুলো ছাড়া কিছু পাওয়া যায় না, আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনি কি জানেন কি পাওয়া যায় কি পাওয়া যায় না? সবকিছু পাওয়া যায় আমাদের হসপিটালগুলোতে। মেডিকেল কলেজগুলো ওয়েল ইকুইপড, এবং এরা বলতে পারেন অনেকগুলো বিশ্ব সেরা,
সেটার অবনতি কেন হচ্ছে এটার জন্য আমরা দায়ী নই, এক্সামিনেশন সিস্টেম দায়ী। এক্সামিনেশন আমরা করি না, এটার ব্যাপারে প্রিন্সিপাল, এমএসবিপি, এইচওডিদের স্পেশাল কেয়ার নিতে হবে। আমি সিএসকে বলবো এ ব্যাপারে অলরেডি আমরা কতটা করতে পেরেছি। একটা ফরেন অর্গানাইজেশন, আপনারা শুনলে খুশি হবেন, কিভাবে এক্সামিনেশন সিস্টেমটাকে সঠিক ডাক্তার তৈরি করা যায় সে ব্যাপারে কাজ করা যায়। আমি কিছুটা আপনাদের বলতে বলবো যতটুকু সাকসেসফুল হয়েছে বলো তো, কিন্তু এগুলো তো টাইম লাগবে। আগে যারা হয়ে গেছে বলো। ইতিমধ্যে আমরা একটা হেলথ ডিপার্টমেন্টের উদ্যোগে এনএচএস ইউকে সঙ্গে যোগাযোগ করে কোলাবোরেশনে একটা ওয়ার্কশপ আমরা ইতিমধ্যে করলাম নভেম্বর মাসে, যেখানে আমরা বিভিন্ন এক্সামিনেশন সিস্টেম, অ্যাসেসমেন্ট, অ্যাক্রিডিটেশন এই ব্যাপারে ডিটেইল আলোচনা হলো, কিভাবে এটাকে আরো সাইন্টিফিক, আরো সিস্টেম্যাটিক করা যায়। তার রিকমেন্ডেশন মাধ্যমে এবারে আমাদের কিছুটা ইমপ্লিমেন্টেশন, প্রাথমিকভাবে ইমপ্লিমেন্টেশনও হলো, যেটাতে আমাদের ইম্প্যাক্ট ভালো হয়েছে এবং সব দিক থেকেই যেটা জানা গেল কি এক্সামিনেশন সিস্টেমের ইমপ্রুভমেন্ট আমরা আনতে পেরেছি। এই যোগাযোগ উইথ এনএচএস আমাদের এখনো আছে, আমরা আরো ওদের সঙ্গে বিভিন্নভাবে আরো কোলাবোরেট করছি, যাতে ওদের যে বেস্ট প্র্যাকটিসেস ইউকে তে আছে বা ওদের মাধ্যমে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে বেস্ট প্র্যাকটিসেস আছে আমাদের মেডিকেল কাউন্সিল বা ওদের ফ্রেমওয়ার্কের মধ্যে যেটা ঠিক করা যায়, ফিট করা যায়, এরকম সাজেশন, এরকম গাইডেন্স আমরা ওদের কাছ থেকে নিচ্ছি। এটা আমাদের ধারাবাহিকভাবে চলছে, যাতে আমরা ইভলভিং প্রসেস হিসাবে এই ইমপ্রুভমেন্ট গুলো আমাদের সিস্টেমে ইন্ট্রোডিউস করতে পারি। থ্যাংক ইউ। এটা আমরা চালিয়ে যাব, আমাদের চেষ্টা চালিয়ে যাব, যাতে আগামী দিন আমরা ভালো ডাক্তার উপহার দিতে পারি মানুষকে। আমি সবাইকে বলবো, মানুষকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়াবার কারণ নেই। ঘটনা ঘটেছে যেটা মেডিকেল কলেজ, মিদনাপুর মেডিকেল কলেজে, খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনাকে আমরা সাপোর্ট করতে পারি না এবং পরিবারটা একটা ছোট্ট শিশুদের মাকে হারিয়েছে, পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে। খুবই সেন্টিমেন্টাল কেস। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারি, যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। এটা নিয়ে আমি সিএসকে বলবো, কথা বলে নিই। এই পর্যন্ত। এ ব্যাপারে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা করতেই পারেন। एक सवाल है, यहाँ तो सरकार ने एक्शन लिया है और डॉक्टर्स को सस्पेंड किया गया है, लेकिन अब इस इंसिडेंट के बाद बाकी जो गवर्नमेंट हॉस्पिटल्स हैं वहाँ पर कोई सर्वेलेंस किया जाएगा कि सीनियर डॉक्टर्स अपनी ड्यूटी 8 घंटे की कर रहे हैं कि नहीं, और अगर नहीं कर रहे हैं तो कोई एक मैकेनिज्म होगा जहाँ पर उनको जो है एक्शन लिया जाएगा उनके अगेंस्ट में? पहले तो हम अपील करते हैं, हम गाइडलाइंस बना दिया। Health department will send the guidelines to all the hospitals. I think our seniors are very good. They will abide by the government decision. And if not, when there will be a action, there will be a reaction also. So there must be some other clauses also. What you ask for that reply. ম্যাডাম, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে অলরেডি তো সিআইডি তদন্ত করছে এবং গাফিলতির জন্য 12 জনকে সাসপেন্ডও করা হয়েছে, কিন্তু পার্টিকুলার কি সিআইডির তরফ থেকে কোনো রকম এফআইআর করা হবে যেহেতু গাফিলতির জন্য একজনের মৃত্যু হয়েছে? আর অটোমেটিক্যালি যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর, ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। কোনো ভূমিকা পাওয়া গেছে ক্ষেত্রে, নাকি যেহেতু স্যালাইনে একটা কোয়েশ্চেন উঠেছে সেই কারণেই দ্বিতীয়বার টেস্টিং এর জন্য পাঠানো হবে? মানে এই আমি এই ব্যাপারটা, এটা সিএস বলুক বা নারায়ণ বলুক। ম্যাডাম, স্যালাইন যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে, যদি এরকম কিছু ঘটনা ঘটে সেই ব্যাচগুলোকে আমরা আবার টেস্ট করি। তো আমি এটাই বলবো, এই ব্যাচেস হোয়াট এভার ওয়াজ ইউজ was properly tested repeatedly, তাহলে আমরা ওটাকে টেস্টিং এর জন্য নিয়েছি।
পুরো ব্যবহার থেকে ওটাকে বাদ দিয়েছি। এটা খুবই ওখানে যা যা মেডিসিন হয়েছিল পুরো ব্যাচকে আমরা বাদ দিয়েছি। সেই স্যালাইন কোম্পানি থেকে কোনো আর আমরা জিনিস নিচ্ছি না, আর এটাকে আমরা আবার টেস্টিং করে দেখবো। ইজ পার্ট অফ স্ট্যান্ডার্ড প্রোটোকল, কিন্তু দ্য মেডিসিন উইচ ওয়ার ইউজড ওয়াজ অলরেডি টেস্টেড। আপনারা একটা কথা বলুন তো, তাহলে একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো, সেখানে তো কোনো ঘটনা ঘটেনি, এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে। গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিবি তার দায়িত্ব নয়? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কবার গেছেন? আপনি দেখছেন বাচ্চার জন্য ভিডিও এসে কিছু দুধ দিয়ে গেছে, আর 5 দিন 6 দিন হয়ে গেছে, কোনো ক্ষতিপূরণের ব্যাপার নেই, কোনো সাহায্য সহযোগিতার ব্যাপার নেই, পাশে দাঁড়ানোর ব্যাপার নেই। বাচ্চার দায়িত্ব আমি নিয়েছি, পূর্ণ ওর মানুষ করাবে ওর বাড়ির লোক, আমি অর্থনৈতিক দায়িত্ব আমি পুরো কাঁধে তুলে নিয়েছি, পরিবারের দায়িত্ব নিয়েছি। আমার এখন সবচেয়ে বেশি এবং ওদেরকে বলেছি যে ডিমান্ড আমি কালকে করেছি, আজকে হাইকোর্টও বলেছে, আমি কৌস্তবের কাছ থেকে জানলাম যে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং ওকে 4র্থ শ্রেণীর পার্মানেন্ট চাকরি দিতে হবে। আমি বলেছি ব্যক্তি সংগঠন দল যত সহযোগিতা করবে ভাই আপনি নেন, কিন্তু সরকারের সহযোগিতা 50 লাখ টাকার কম হলে নেবেন না। লাস্ট প্রশ্ন সেটা হলো, আপনি বললেন যদি সমস্যার ইনজেকশন দিয়ে মারছে আর কি হবে? লক্ষ্মী যদি না থাকে, লক্ষ্মী যদি না থাকে লক্ষ্মীর ভান্ডারের লাভ। আর আলু তো বরবাদ করে দিয়েছে, আলু বড় ফেব্রুয়ারি মাসে বুঝতে পারবেন মাঠে 600 টাকা হবে। আমি আপনাকে বলে গেলাম, হ্যাঁ এই মুখ্যমন্ত্রী উন্মাদ শেষ করে দিল কৃষকদের। 1 টাকা 2 টাকা কফি, সব আলু গাড়ি লোড করবেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে নবান্নতে নিয়ে যাবো। নিজেরা সারান, আমি 2 গাড়ি ইট দিই। মুখ্যমন্ত্রী এক্ষুনি ঘোষণা করলেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি, এক্ষুনি ঘোষণা করলেন। না নেবে না, 5 লাখ টাকা দেবে কেন? আমি 10 লাখ টাকা দিয়ে যাবো, 5 লাখ টাকা নেবে না, 50 লক্ষ টাকা দিতে হবে। খুন করেছে তো, খুন করেছে, এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয়। এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না, আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি 4000 5000 6000 সিভিক ভলেন্টিয়ারের মতো ও চাকরি হবে না, পার্মানেন্ট চাকরি দিতে হবে 4th গ্রেডে। আপনি বলছেন নবান্নের দ্বারস্থ হবেন যারা ভিকটিম না করলে এদেরকে নিয়ে গিয়ে বসবো, যেখানে আটকাবে সেই রাস্তায় বসে থাকবো, পুরো ফ্যামিলিকে নিয়ে যাব, লোকজন নিয়ে যাব না। এই কি রে তোরা ভালো? আমার সঙ্গে সরাসরি ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী। না স্বাস্থ্যসাথীতে তো 5 লাখ টাকাই বলেছি আমি কি 5000 বলেছি? প্রত্যেক স্বাস্থ্যসাথী 5 লাখ বলেছি। হ্যাঁ বলুন। অন্য প্রশ্ন দিদি, সেটা হচ্ছে যে মোহন ভাগবত মানে ইট ইজ নট রিলেটেড টু হেলথ, ইট ইজ নট রিলেটেড টু হেলথ, তাহলে আমি সিএসকে আর হেলথ সেক্রেটারিকে ছেড়ে দিই। হেলথ রিলেটেড নয় দিদি। ওকে উনি 1 ঘন্টা হয়ে গেল তোমাদের। বলো কি কোশ্চেন? মোহন ভাগবত তিনি বলছেন যে 1947-এর ইন্ডিপেন্ডেন্স সেটা নয়, 22শে জানুয়ারি রাম মন্দিরের যে প্রতিষ্ঠা দিবসের দিন তাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করতে হবে। মুখ্যমন্ত্রী সব দেখে 5 লাখ টাকা, 50 লাখ টাকার 1 টাকা কম দেবে না। ওর 5 লাখ দরকার নেই, আমি 10 লাখ দেবো। আজকে 2 লাখ দিয়ে গেছি, আরো 8 লাখ আমি দেবো। রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি, আমি 10 লাখ দেবো, 2 লাখ দিয়ে গেলাম, আরো 8 লাখ আমি দেবো। 5 লাখ টাকা নিবে না মমতা ব্যানার্জি। রাজ্যের বিভিন্ন খুনির কাছ থেকে টাকা নেবেন না, মমতা খুনি। দাদা গুলি চালার বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, ইতিমধ্যে তো কয়েদি গুলি চালালো। দাদা ইতিমধ্যে কয়েদি গুলি চালালো, পুলিশের ওপর গুলি উত্তর দিনাজপুরে গতকাল রাত্রের ঘটনা। পুলিশের হবে আবার। একদিকে নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কার্যত কাঠগড়ায় তুললেন, আবার অন্যদিকে মৃত প্রসূতির বাড়িতে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, তার পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন, কিন্তু যে বিষ স্যালাইন তা নিয়ে একটি বাক্য খরচ করলেন না।
চিকিৎসকদের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেন। কার্যত চিকিৎসকদেরকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। थाउजेंड्स ऑफ पेशेंट को ये लोग ये दिया है। देवाशीष रुईदास का जो क्षति हुआ है, ये क्षति पूर्ण करने वाला कोई नहीं है। देवाशीष जो विक्टिम की हस्बैंड है, उन्होंने डिमांड किया है, बोलो उसको कड़ा से कड़ा साजा होना चाहिए। सरकार यदि प्रकृत व्यवस्था ना नेय, शास्ति तो सरकारेर पाওয়া উচিত। মার্ডার, এটা চিকিৎসা বিজ্ঞান ফেল করেনি, এটা মার্ডার, একদম খুন। খুন বাই দি গভর্নমেন্ট, যারা আমাদের প্রোটেক্টর। এক মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি বিষাক্ত ইঞ্জেকশন স্যালাইন ঢুকিয়েছে, ক্ষমার অযোগ্য। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে খুন করা হয়েছে, এটা প্ল্যান মার্ডার, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, 50 লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে পরিবারকে, এমনটাও বারবার হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যেভাবে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে, যেভাবে স্যালাইন দেওয়া হয়েছে, যে বিষ স্যালাইনের জেরে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলো, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না চিকিৎসকদের ঘাড়ে দোষারোপ করছেন, চিকিৎসকদেরকেই কাঠগড়ায় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মৃত প্রসূতির বাড়িতে গিয়েছেন শুভেন্দু অধিকারী, পাশে থাকার আশ্বাস দিয়েছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন, তাদের দায়িত্বভার নেওয়ার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।